রাতে শহরটা তখনও জেগেছিল, কিন্তু সেই জাগরণে কোনো প্রাণ ছিল না। ছিল শুধু চলমান মানুষের ছায়া আর নিঃশব্দ। রাস্তাগুলোর ভেতর জমে থাকা এক অদৃশ্য ক্লান্তি। এই শহরে একদিকে রূপালী নিজের নতুন জীবনের ভিত গড়ে তুলছিল, আর অন্যদিকে ইয়াসিন ও তার পরিবার ধীরে ধীরে সেই পুরনো পরিচিত নিরাপত্তার মাটি হারিয়ে ফেলছিল, যেটাকে তারা এতদিন অবহেলা করেও নিজের অধিকার মনে করেছিল। রূপালী তখন তার ছোট্ট ঘরে বসেছিল। শিশুটি ঘুমিয়ে আছে তার পাশে। ঘরের ভেতর খুব হালকা আলো জ্বলছিল। সেই আলোতে তার মুখে কোনো অস্থিরতা নেই, নেই কোনো দ্বিধা। আছে শুধু এক গভীর শান্তি, যেটা অনেক ভাঙনের পর মানুষ অর্জন করে। তার ফোনটা পাশেই রাখা, কিন্তু এখন আর সেই ফোন তার জীবনের কেন্দ্র নয়। কারণ সে শিখে গেছে, কিছু মানুষ চলে গেলে তাদের বার্তা আর ফিরে আসার ডাক হয়ে আসে না, বরং সেটা হয়ে যায় শুধু অতীতের প্রতিধ্বনি। তার মনে পড়ছিল সেই রাতের কথা, যখন তাকে দরজার বাইরে রেখে দেওয়া হয়েছিল, যখন তার প্রসব বেদনার কণ্ঠ কেউ শুনেনি, যখন সে একা লড়াই করেছিল জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। কিন্তু সেই একই নারী এখন আর আগের মতো ভাঙা নেই। সে এখন নিজের ভেতর গড়ে তুলেছে এক নতুন শক্তি, যেটা তাকে আর কখনো কারো দয়ার উপর নির্ভর করতে দেবে না। অন্যদিকে ইয়াসিনের জীবন ধীরে ধীরে আরো কঠিন হয়ে উঠছিল। তার কাজের জায়গায় প্রভাব পড়ছিল, ব্যক্তিগত জীবন ভেঙে পড়ছিল, আর সবচেয়ে বড় কথা, সে নিজের ভেতরে নিজের বিরুদ্ধে এক নীরব যুদ্ধ শুরু করেছিল। সে বুঝতে পারছিল রূপালী তাকে শাস্তি দেয়নি, সে শুধু তাকে তার নিজের সিদ্ধান্তের ফলের সামনে দাঁড় করে দিয়েছে। একদিন সে আবার চেষ্টা করলো রূপালীর সাথে যোগাযোগ করতে, কিন্তু এবারও কোনো উত্তর এলো না। তার পাঠানো প্রতিটি বার্তা পড়া হয়েছিল, কিন্তু প্রতিবারই সেখান থেকে ফিরে এসেছিল এক নীরব প্রত্যাখ্যান। এই নীরবতা তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। কারণ প্রত্যাখ্যানের চেয়ে নীরবতা অনেক বেশি কঠিন। কারণ নীরবতা কোনো দরজা খোলা রাখে না, কোনো আশা দেয় না। রহিমা বেগম তখন নিজের ঘরে একা বসেছিলেন। তার চারপাশে এখন আর সেই ক্ষমতার আভা নেই, নেই কোনো মানুষকে নির্দেশ দেওয়ার পরিবেশ। তিনি বুঝতে পারছিলেন জীবনে সবচেয়ে বড় পতন তখনই আসে যখন মানুষ নিজের সিদ্ধান্তের উপর আর বিশ্বাস রাখতে পারে না। তিনি বারবার সেই দিনের কথা ভাবছিলেন, যেদিন তিনি খুব সহজভাবে বলেছিলেন রূপালীকে একা রেখে চলে যেতে। সেই একটি বাক্য এখন তার জীবনের সবচেয়ে ভারী শব্দ হয়ে দাঁড়িয়েছে। তিনি ধীরে ধীরে নিজের ভেতর বললেন, আমি কি সত্যিই বুঝতে পারিনি, নাকি বুঝতে চাইনি? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর আর কাছে ছিল না। কারণ কিছু ভুলের উত্তর দেরিতে আসে না, কিছু ভুল শুধু বেঁচে থাকে অনুশোচনার আকারে। রেশমিকা তখন আর আগের মতো বাইরে যেতে চাইতো না। তার বন্ধুরা তাকে প্রশ্ন করত, তার জীবন নিয়ে আলোচনা করত, কিন্তু সে আর আগের মতো গর্বের সাথে কিছু বলতে পারত না। কারণ সে জানতো, যে জীবনকে সে সহজ ভেবেছিল, সেটার ভেতর আসলে ছিল অন্য কারো কষ্টের গভীর ইতিহাস। একদিন দুপুরে হঠাৎ করে ইয়াসিন তার মায়ের ঘরে এসে দাঁড়ালো। তার মুখে ক্লান্তি, চোখে অনিদ্রার ছাপ। সে ধীরে ধীরে বলল, আমরা কি কিছুই আর ঠিক করতে পারবো না? রহিমা বেগম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব নিচু কণ্ঠে বললেন, যেটা ভেঙে গেছে সেটা আগের মতো জোড়া লাগে না ইয়াসিন। এই কথাটা ছিল খুব সাধারণ, কিন্তু তার ভেতরে ছিল জীবনের সবচেয়ে কঠিন সত্য। এদিকে রূপালী ধীরে ধীরে নিজের জীবনকে নতুন করে সাজিয়ে নিচ্ছিল। সে কোনো প্রতিশোধের গল্পে নেই, সে কোনো রাগের গল্পে নেই। সে আছে নিজের অস্তিত্বের গল্পে। তার সন্তান এখন তার সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তিকে কেন্দ্র করে সে নিজের ভবিষ্যৎ তৈরি করছে। একদিন সে তার পুরনো আইনজীবীর সাথে দেখা করলো। সেখানে সে কিছু নতুন কাগজে স্বাক্ষর করলো, যেগুলো তার ভবিষ্যৎ নিরাপত্তা আরও নিশ্চিত করছিল। সে জানতো জীবন কখনো আবার তাকে একই অবস্থানে আনতে পারে, কিন্তু এবার সে প্রস্তুত। আইনজীবী তাকে বললেন, আপনি চাইলে এখন সম্পূর্ণভাবে সম্পর্ক শেষ করতে পারেন, সব আইনি বন্ধন থেকে মুক্ত হতে পারেন। রূপালী কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে কোনো দ্বিধা ছিল না, শুধু এক গভীর স্থিরতা। সে বলল, আমি শুধু সম্পর্ক শেষ করতে চাই না, আমি চাই আমার জীবনটা আর কখনো আর কারো ভুলের উপর নির্ভর না করুক। লেখক মিস্টার ইয়াসিন নীল। এই কথাটা কোনো আবেগ ছিল না, এটা ছিল সিদ্ধান্ত। অন্যদিকে ইয়াসিন এখন একা হয়ে গেছে। তার চারপাশে মানুষ আছে, কিন্তু সম্পর্ক নেই। সে প্রথমবার বুঝতে পারছে, ক্ষমতা থাকলেই সবকিছু থাকে না। কখনো কখনো মানুষ হারিয়ে গেলে ক্ষমতা অর্থহীন হয়ে যায়। এক রাতে সে একা ছাদে দাঁড়িয়েছিল। আকাশে তারা জ্বলছিল, কিন্তু তার ভেতরে কোনো আলো ছিল না। সে খুব ধীরে বলল, আমি যদি সেদিন দরজাটা না বন্ধ করতাম। কিন্তু এই যদি শব্দটা তাকে আর কিছু দিতে পারল না, শুধু আরো গভীর এক কষ্ট। রহিমা বেগমও তখন আর আগের মতো শক্ত ছিলেন না। তিনি একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানে শুয়ে শুয়ে তিনি প্রথমবার বুঝতে পারলেন, জীবনে মানুষ যত শক্তিই হোক, একা হয়ে গেলে সেই শক্তির কোনো মানে থাকে না। রেশমিকা তার পাশে বসেছিল, কিন্তু তার চোখে এখন আর সেই আগের অহংকার নেই। ইয়াসিন দূরে দাঁড়িয়েছিল। তারা তিনজনই এখন এক ভাঙা সম্পর্কের ভেতর দাঁড়িয়ে থাকা মানুষ, যারা জানে না কোথায় ফিরতে হবে,
এদিকে রূপালী তার শিশুকে নিয়ে ছাদে দাঁড়িয়েছিল। আকাশের দিকে তাকিয়ে সে খুব শান্তভাবে বলল, আমি আর কারো জীবনের অপেক্ষায় থাকবো না। তার কণ্ঠে কোনো ঘৃণা নেই, কোনো প্রতিশোধ নেই, আছে শুধু নিজের জীবনের প্রতি এক সম্পূর্ণ দায়িত্ববোধ। তার জীবন এখন আর কারো গল্পের অংশ নয়, সে নিজেই তার গল্পের লেখক। সকালে আলোটা ধীরে ধীরে শহরের উপর নেমে আসছিল, কিন্তু সেই আলোতে আর আগের মতো উষ্ণতা ছিল না, ছিল শুধু এক ধরনের নিরপেক্ষতা, যেন প্রকৃতি এখন এই পরিবারের ভাঙনকে দূর থেকে দেখছে, কোনো পক্ষ নিচ্ছে না, কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। এই শহরেরই এক প্রান্তে রূপালী তার শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিল, আর অন্য প্রান্তে ইয়াসিন ও তার পরিবার নিজেদের শেষ ভাঙনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে আর কোনো ফিরতি পথ অবশিষ্ট নেই। রূপালী চোখ জানালার বাইরে, সে আজ আর অতীতের দিকে তাকাচ্ছে না, কারণ সে জানে অতীতকে যত বেশি দেখা হয় বর্তমান তত বেশি দুর্বল হয়ে যায়। তার কোলে শিশুটি শান্তভাবে ঘুমাচ্ছে, যেন সে কোনো যুদ্ধের সাক্ষী নয়, বরং এক নতুন শান্ত পৃথিবীর শুরুতে আছে। রূপালী ধীরে ধীরে তার হাত শিশুটির গায়ে বুলিয়ে বলল, তোমার জীবন আমি আমার মতো করে গড়ব, যেখানে কেউ তোমাকে দরজার বাইরে রেখে যাবে না। এই কথাটা সে খুব নিচু কণ্ঠে বলেছিল, কিন্তু তার ভেতরে ছিল এক চূড়ান্ত প্রতিজ্ঞা, যেটা আর কোনো পরিস্থিতিতে ভাঙবে না। ঠিক সেই সময় তার ফোনে একটি কল এলো। ইয়াসিন, এই নামটা এখন তার কাছে আর কোনো আবেগ বহন করে না, শুধু একটি অতীতের পরিচয়। সে ফোনটা কিছুক্ষণ দেখলো, তারপর পাশে রেখে দিল। এবার আর কোনো দ্বিধা নেই, কোনো কষ্ট নেই, শুধু এক সম্পূর্ণ নিরপেক্ষতা। অন্যদিকে ইয়াসিন দাঁড়িয়ে ছিল পুরনো বাড়ির সামনে। আজ এই বাড়িটা আর তাদের নেই, এটা এখন শুধু একটি দখলকৃত বাস্তবতা, যেখানে তারা আর প্রবেশ করতে পারে না। তার পাশে রহিমা বেগম বসে আছেন গাড়ির ভেতরে, চোখে ক্লান্তি আর মুখে এক অদ্ভুত শূন্যতা। রেশমিকা নীরবে বাইরে তাকিয়ে আছে, তার জীবনের সেই সহজ গর্ব এখন আর কোথাও নেই। ইয়াসিন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। এবার তার হাতে কোনো আত্মবিশ্বাস নেই, কোনো অধিকার নেই, শুধু একটি শেষ চেষ্টা। আইনজীবী আবার সেখানে দাঁড়িয়েছিলেন, তার চোখে সে আগের মতোই শান্ত দৃঢ়তা। তিনি বললেন, আপনারা আবারও এখানে এসেছেন কেন? ইয়াসিন খুব নিচু কণ্ঠে বলল, আমরা শুধু একবার ওর সাথে কথা বলতে চাই। আইনজীবী কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, কথা বলার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। এই কথাটা ছিল খুব সাধারণ, কিন্তু তার ভেতরে ছিল সমস্ত সম্পর্কের চূড়ান্ত সমাপ্তি। ঠিক তখনই রূপালী গাড়ি নিয়ে সেখানে এসে থামলো। সবাই থেমে গেল। রূপালী ধীরে ধীরে বাড়ি থেকে নামলো, তার হাতে শিশুটি। তার মুখে কোনো রাগ নেই, কোনো কষ্ট নেই, শুধু এক গভীর শান্তি। ইয়াসিন তাকে দেখে সামনে এগিয়ে এলো। তার চোখে এখন আর অহংকার নেই, আছে শুধু ভাঙা অনুরোধ। সে বলল, রূপালী, আমি জানি আমি ভুল করেছি, আমি সব বুঝেছি। রূপালী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্তভাবে বলল, তুমি শুধু ভুল করোনি, তুমি একজন মানুষকে তার সবচেয়ে দুর্বল সময় একা করে দিয়েছ। এই কথাটা শোনার পর ইয়াসিন আর কিছু বলতে পারল না, কারণ এখানে আর কোনো যুক্তি কাজ করে না, কোনো ব্যাখ্যা অর্থ বহন করে না। রহিমা বেগম গাড়ি থেকে নেমে এলেন, তার পা একটু কাঁপছিল। তিনি ধীরে ধীরে বললেন, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি। রূপালী তার দিকে তাকালো, তার চোখে কোনো ঘৃণা নেই, কিন্তু কোনো নরমতাও নেই। সে বলল, আপনি বুঝতে চাননি? এই এক বাক্যে যেন পুরো অতীতটা শেষ হয়ে গেল। রেশমিকা নিচে তাকিয়েছিল, তার মুখে কোনো শব্দ নেই। রূপালী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার কণ্ঠ এবার আরো ধীর। সে বলল, আমি তোমাদের বিরুদ্ধে কিছু করিনি, আমি শুধু আমার জীবনটা নিজের মতো করে বাঁচতে শিখেছি। তারপর একটু থেমে আবার বলল, আর সেই জীবনে তোমাদের আর কোনো জায়গা নেই। এই কথাটা কোনো চিৎকার ছিল না, কোনো প্রতিশোধ ছিল না, এটা ছিল একটি চূড়ান্ত সীমারেখা। ইয়াসিন ধীরে ধীরে মাথা নিচু করলো, তার চোখে জল, কিন্তু সেই জল কোনো পরিবর্তন আনতে পারল না, কারণ কিছু সিদ্ধান্ত একবার নিলে সেটা আর ফেরত নেওয়া যায় না। রূপালী ধীরে ধীরে পেছনে ফিরল, তার কোলে শিশু। তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো এই মুহূর্ত থেকেই। সে আর পিছনে তাকালো না, কারণ সে জানে, যে মানুষ একবার নিজের জীবন নিজের হাতে তৈরি করতে শিখে যায়, তাকে আর কোনো অতীত থামাতে পারে না। গাড়ি ধীরে ধীরে চলে গেল, পেছনে রয়ে গেল ইয়াসিন, রহিমা বেগম আর রেশমিকা, তিনজন মানুষ যাদের জীবন একসময় একসাথে ছিল, কিন্তু এখন তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকা অপরিচিত মুখ। ইয়াসিন ধীরে ধীরে বসে পড়ল, তার মুখে কোনো শব্দ নেই, শুধু একটি নীরব স্বীকারোক্তি যে সে হেরে গেছে। রহিমা বেগম আকাশের দিকে তাকিয়েছিলেন, তার চোখে কোনো স্বপ্ন নেই, শুধু এক দীর্ঘ ক্লান্তি। তিনি ধীরে ধীরে বললেন, আমরা কি সব হারালাম? কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর এলো না, কারণ কিছু হারানো কখনো গণনা করা যায় না, কিছু হারানো শুধু অনুভব করা যায়। রেশমিকা ধীরে ধীরে বলল, আমরা ওকে হারাইনি, আমরা নিজেদের হারিয়েছি। এই কথাটা বাতাসে মিশে গেল, কেউ আর কিছু বলল না। শহর আবার চলতে শুরু করলো, কিন্তু তাদের জন্য জীবন থেমে গেছে অনেক আগেই।
রূপালী দূরে চলে যাচ্ছিল, তার চোখ সামনে। তার ভেতরে কোনো যুদ্ধ নেই, কোনো অশান্তি নেই, শুধু একটি শান্ত নতুন শুরু। তার শিশুটি নড়ে উঠল হালকা করে। সে হেসে ফেলল, আর সেই হাসিতেই যেন পুরো একটি নতুন জীবন লেখা হয়ে গেল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।